খালি শুরু করলেই শুরু হয়ে যাবো, কিন্তু না, এটা রিপিট হবো। সূচিটা হলে এত সুন্দর করে শিখতে হবে, এরপর বাকি বক্তৃতায় যা ভালো খারাপ করে সেগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পলিটিক্যাল ক্লাস চতুর্থ দিনের সম্মানিত সভাপতি উপস্থিত, মাসুম মামা উপস্থিত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খের আবুল মিয়া উপস্থিত, সাবেক দুই নং সুলভপুর সাংগঠনিক একের আকবর ভাই উপস্থিত, যুবলীগ নেতা হানিফ ভাই উপস্থিত, আজকের সঞ্চালক মিঠু উপস্থিত, যুবলীগ নেতা হানিফ ভাই উপস্থিত, ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি শাহাদাত উপস্থিত, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শাহজাহান ভাই উপস্থিত, সবাই উপস্থিত। বলো, ঠিক আছে, হচ্ছে আর তোর বাইরে গিয়ে দিতে হবে। একটু পর সবারই দেখাই। আবুল মিয়া এখানে সবাই উপস্থিত আছেন। আমাদের ছাত্রলীগের মূল নেতা, তরুণ প্রজন্মর আরকন আমাদের আকবর হোসেন আকবর ভাই উপস্থিত আছেন, জনপ্রিয় সিনিয়র আসর ভাই, আরও উপস্থিত আমার সহপাঠী সহযোদ্ধা সিনিয়র আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবার উপস্থাপনা মানে ডাইরেক্ট প্রথম স্টার্টিং বক্তৃতা দেওয়ার দরকার নাই, বক্তৃতা স্টার্টিং এর সূচনা যেটা ওইটাই হইতে আর কিছু দরকার নেই। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। আজকের আমাদের পলিটিক্যাল চর্চা ক্লাসে উপস্থিত আছেন ইউপি মেম্বার মাসুম ভাই, আমাদের সাথে আছে সভাপতি আবুল খের আবুল ভাই, আমাদের সবার জনপ্রিয় তরুণ আকবর ভাই, এবং আছে আকবর ভাই, তারপর মিঠু ভাই, আর আমাদের সালাম এবং শুভেচ্ছা। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস ছাত্রলীগের পলিটিক্যাল চর্চা ক্লাসে বক্তব্য নিয়ে আসছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষক কর্মী রাফি। আজকে সবাই সভাপতি মাসুম ভাই, 2 নং সুন্দরপুর ইউনিয়ন সভাপতি আবুল খের আবুল মিয়া এবং 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন আকবর ভাই, মিঠু ভাই এবং সহ সকলকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সালাম এই বলে আমি আমার কথা শেষ করতে জয় বাংলা জনগণ। না না ঠিক আছে, যেভাবে কমফোর্টেবল ফিল করো। তো এই পর্যায়ে আমার বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আয়োজিত রাজনৈতিক
চর্চা ক্লাসের সম্মানিত সভাপতি, ইউপি মেম্বার এলাহিন আহমদ মাসুম, আরও প্রধান অতিথি হিসেবে উপস্থিত 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল খায়ের আবুল মিয়া, আরও উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জনাব আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আমার সিনিয়র ছাত্রলীগ আকবর ভাই, শাহাদাত ভাই, আরও উপস্থিত আছে আমার সিনিয়র ছাত্রলীগ এবং যুবলীগ থেকে জনাব হানিফ হোসেন হানিফ কাকা, আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ কেন্দ্রবিন্দু। আজকে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠন মিলিয়ে যে আজকের এই রাজনৈতিক চর্চা ক্লাসে আজকের মূল বিষয় হচ্ছে ছাত্রলীগ কি, ছাত্রলীগ কেন করবো, এর উদ্দেশ্য কি। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগ। এই ছাত্রলীগ মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে প্রচুর পরিমাণ উপকার করেছিল এবং এই ছাত্রলীগই এক সময় আন্দোলনে নেমেছিল দেশ স্বাধীনতা। এটা স্বাধীন দেশের একটা স্বাধীন সংগঠন হিসেবে পরিচিত। আমরা ছাত্রলীগ করবো এই জন্য যে ছাত্রলীগ করবো, আমি মুখ খুলে বলতে পারি যে আমি ছাত্রলীগ করি, আর আমার ছাত্রলীগ করার পিছনে কিছু উদ্দেশ্য এবং নীতি থাকতে হবে। আমার ইউনিয়ন সভাপতি ওই দিন বলছিল যে আমার বুকে থাকতে হবে মুজিব আদর্শ এবং আমি যে অনুসরণ করবো আমার লিডারকে, আমার সভাপতিকে, আর আমার আদর্শ মুজিব আদর্শ একজন ছাত্রলীগকে অবশ্যই তার দলের প্রতি কঠোরভাবে খেলতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে। ও আমাদের কালকের প্রধান অতিথি জনাব রুবেল ভাই বলছিলেন যে তোমরা হয়তো আওয়ামী লীগের এখন ক্ষমতাকালে এসে হয়তো আওয়ামী লীগ করতেছো না, এটা না, আমরা আওয়ামী লীগের সুদিনও থাকবো, দুদিনও থাকবো। এবং আমার ইউনিয়ন সভাপতি বলছে যে তোমরা আওয়ামী লীগ করো, এখন তোমার দল ক্ষমতা, এই কারণে কি তুমি অহংকার করো, যে না আমি অহংকার করি না। অহংকার যে করে অহংকার পতনের মূল, অহংকার করলে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি অহংকার করবো না, আমি দলের প্রতি কৃতজ্ঞতা থাকবো যে আমি একজন ছাত্রলীগের সঠিক কর্মী হতে পেরেছি। আমি ছাত্রলীগ মধ্যে আমার মধ্যে সাহসিকতা, ঝুঁকি মোকাবিলার ক্ষমতা এবং সৃজনশীলতা, উদ্যমতা থাকতে হবে এবং সাংগঠনিক ক্ষমতা ও দক্ষতা থাকতে হবে, যাতে করে আমি ছাত্রলীগের একজন সঠিক কর্মী হতে পারি। তো আমি আমার এখন আজকের সম্মানিত সভাপতি এবং আরও সিনিয়র ছাত্রলীগের কাছ থেকে জানতে চাইবো যে আমি ছাত্রলীগ হিসেবে আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আমি ছাত্রলীগ হিসেবে সামনে কি কাজগুলো করতে হবে, কোন পথ অনুসরণ করতে হবে। আমি যদি আমার লিডারের কাছ থেকে শিখি, আমার লিডার যদি আমাকে শিখায় তুমি এভাবে চলো, তাহলে আমার জুনিয়র যারা আসবে ছাত্রলীগে তারাও আমার থেকে শিখবে যে আমার বড় ভাই উনি আমাকে এই নীতিগুলা শিখিয়েছেন, আমাকে অনুসরণ। আমি যদি আমার লিডারকে অনুসরণ করি তাহলে আমার জুনিয়র পার্সন যারা আসবে তারাও আমাকে অনুসরণ করবে এবং তারা আমাকে দেখলে সম্মান করবে। আর যদি আমার লিডারের কাছ থেকে আমি কি শিখতে না পারি তাহলে আমার জুনিয়র পার্সন যারা আছে তাদেরকেও আমি শিখাতে পারবো না। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বিজুকে অনেক সুন্দর কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফখরুল ইসলাম। আমাদের আজকে হাউসের সভাপতি এলাহিন আহমদ মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন আকবর, আর এখানে উপস্থিত আছেন সোহেল মোল্লা বা আকবর হোসেন, সাইফুল ইসলাম মিঠু, শাহাদাত, সবাইকে আমার থেকে সালাম। ধন্যবাদ টিটুকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী শান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। আমি মুজিব আদর্শে বিশ্বাস করি, তাই ছাত্রলীগ করি। আজকে আমাদের সবাই উপস্থিত আছেন সভার সভাপতি এলাহিন আহমদ মাসুম এবং 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের আবুল দাদা এবং উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর ভাই এবং সোহেল ভাই, আমার বড় ভাই আকবর ভাই, মিঠু ভাই, আর সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেন পয়েন্ট হচ্ছে ছাত্রলীগ আসলে কি। ছাত্রলীগ হচ্ছে এমন একটা দল যেটা পাকিস্তান রাষ্ট্রে সর্বপ্রথম সরকার বিরোধী ছাত্র সংগঠন। এটি প্রতিষ্ঠা হয় পাকিস্তান রাষ্ট্রের 4 মাস 19 দিন পর তথা 4 জানুয়ারি 1948 সালে। তখন এটি প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কোনো নিঃসন্দেহে বলা যায়, এবং তিনি তখন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের একজন ছাত্র। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের পূর্বসূরি। আওয়ামী লীগ প্রতিষ্ঠায় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং ছাত্রলীগ প্রতিষ্ঠার
1.5 বছর পরে আওয়ামী লীগ গঠিত হয় এবং তখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা করা হয়। তখন আওয়ামী লীগের সব কাজ ছাত্রলীগ করেছিল। ভাষা আন্দোলনের যখন বিরোধী সরকারের সময় ছাত্রলীগের সেই স্থান দখল করেছিল বিরোধী সরকার না থাকায় পূর্ব পাকিস্তানের। আমার সংযুক্ত বক্তব্য। জয় বাংলা, জয় বাংলা। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী সৌরভ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্রলীগ 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের পলিটিক্যাল ক্লাসের 4র্থ দিনে পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি 2 নং সুন্দরপুর ইউনিয়ন তথা 2 নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আলাহি নওয়াজ মাসুম ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক একের সভাপতি আবুল খায়ের আবুল দাদা, আরও উপস্থিত আছেন ছাত্রলীগের তুখর নেতা 2 নং সুন্দরপুর ইউনিয়নের সাবেক সফল সভাপতি আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আছেন আবদুল্লাহ মিয়ারহাট আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তুখর ছাত্রলীগ নেতা, আরও উপস্থিত আছেন শাহজাহান, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সোহেল ভাই, আরও উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই বড় ভাই ছাত্রলীগের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আসলে গতকাল বলা হয়েছে যে ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে বলার জন্য আকবর হোসেন আকবর ভাই বলছে ছাত্রলীগের ইতিহাস 1948 সালের 4 ফেব্রুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠা হয়, 4 জানুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। ওই সময় প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ারও আরও প্রায় 1.5 বছর আগে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায় এই সংগঠন খুবই আরও অনেক আগের সংগঠন। সো এই সংগঠনের প্রতি আমাদের ভালোবাসা ভালো লাগা সৃষ্টি হয় কিভাবে কি করলে সংগঠনের সাথে লেগে থেকে আমরা আগাতে পারবো সেই সম্পর্কে আমি চাই বিশেষ করে আকবর হোসেন আকবর ভাই এবং আমার এই 2 নং সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগ আবুল খায়ের আবুল দাদা উনি আছেন, উনি কিছু বক্তব্য দিবেন এই ব্যাপারে যে আমরা ছাত্রলীগ করে কিভাবে সামনের দিকে নিজের জীবনে আরও সফলতা অর্জন করতে পারবো, নিজেকে আরও মেধাবী রাজনীতিক পর্যায়ে তুলে ধরতে পারবো। এই পর্যায়ে এইভাবে আমাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। পলিটিক্যাল ক্লাস মানে কি? ক্লাস হচ্ছে আপনার যেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায় সেটা হচ্ছে একটা ক্লাস। ওই ক্লাস থেকে আমি চাইবো যে আমাদের ছাত্রলীগ জীবনে যে অনেক আছে ছাত্রলীগ করে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে যে আমরা অহংকার করব বা এই করব, তা অহংকার পতনের মূল। অহংকার আমাদের কখনো করা যাবে না। অহংকার করলে অহংকার একদিন পতন হবে। এই ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিবেন আকবর হোসেন আকবর ভাই আছে, উনি দিক নির্দেশনা দিবেন যে আমরা কিভাবে আমাদের ছাত্রলীগ জীবনে সফলতা অর্জন করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ছাত্রলীগ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শাহপরান। অভিনন্দন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় ধন্যবাদ শাহপরানকে, একটু জোরে বলতে হবে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মানিত সভাপতি প্রার্থী মারুফ আহমেদ মারুফ।
নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার জনাব এলাহিনাবাদ মাসুম ভাই, আজকের সবাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা 2 নং সুন্দরপুর ইউনিয়ন তথা সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার অভিভাবক জনাব আবুল খায়ের আবুল মিয়া, আরও উপস্থিত আছেন তরুণ প্রজন্মের অহংকার জনাব সাবেক সফল ছাত্রনেতা আকবর ভাই, আরও উপস্থিত আছেন ইউপি যুবলীগ নেতা রহিম সালুন, আরও উপস্থিত আছেন পশ্চিম রাজুরিয়া ওয়ার্ড যুবলীগের সম্মানিত সভাপতি হানিফ ভাই, আরও উপস্থিত আছেন সিনিয়র ছাত্রলীগ বিন্দু আকবর ভাই, মিঠু ভাই, নেভিপল্লী ছাত্রলীগ নেতা শাহজাহান সুলতান ভাই এবং আমার সহযোদ্ধা ছোট ভাইরা, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আজকে ছাত্রলীগের সুস্থ ছিল না প্রধান হাসি হাসি আগে থাক। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী মারুফ। আলোচনা সভায় সভাপতিত্ব করছেন 2 নং সুন্দরপুর আজকের সভার সভাপতি 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আর 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব এলাহিনাবাদ মাসুম ভাই, আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক একের সকল সভাপতি আবুল খায়ের নানা, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক একের সাবেক সকল সভাপতি আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মেম্বার আমার সদ্য বড় ভাই রহিম সোহেলুল্লাহ, আরও উপস্থিত আছে আকবর ভাই, মিঠু ভাই, আর আমার সহযোদ্ধা যারা আছে ছোট ভাই, সবাইকে জানাই সরকার 2 নং সুন্দরপুর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। বাংলাদেশ ছাত্রলীগ হলে তাকে শিক্ষিত হতে হবে, এটা বলেছেন আমাদের দেশ কন্যা শেখ হাসিনা। শিক্ষিত হতে হলে শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, তাকে সততা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে ন্যায় এবং নিষ্ঠার সাথে। শুধু যে শিক্ষিত হলে ঠিক না। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ওই হিসাবে ব্যাপারটা জানা যাবে কোথাও কি হয়েছিল কি না হয়েছিল এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে সামনে করতে হলে আমাদের শিক্ষা শিক্ষিত হতে হবে শিক্ষার পাশাপাশি আমাদের দলকে সময় দিতে হবে সবসময় দলের পাশে থাকতে হবে আমি শিক্ষা ছেড়ে সবসময় রাজনীতি করবো তাই না আমার শিক্ষাটা শিখতে হবে শিক্ষাটা যেগুলো আমি আমাদের সেখানে শুনতেছি সবাই ভালো আচ্ছা আমি বলি আমার সংক্ষিপ্ত যেখানে সমাপ্ত করলাম জয় বাংলা জয় এবং আমি বাংলাদেশ আমাকে ফেলতে হবে ছাত্রলীগের আদর্শের উদ্দেশ্য এবং আদর্শের সুশিক্ষিত কাজ করে বাংলাদেশ উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছেন শহীদ ভাই বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আবার প্রোগ্রাম করতে আন্তরিক শুভেচ্ছা। আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান, আমি আপনাদেরকে আগে পরিচয় দিয়েছিলাম। তারপরেও এখানে পরিচিত আমারও সেজন্য কিন্তু অকওয়ার্ড লাগতে পারে। আর আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ এখানে বাংলাদেশের হাজার কর্মী আছে। ছাত্রলীগের কর্মী হওয়াটা সৌভাগ্যের, নেতা হওয়াটা দুর্ভাগ্যের। আপনি কর্মী হয়েছেন, আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম করার কাজ করি। আমি অনেক পরিশ্রম করি, বাংলা টাকায় আমার থেকে আমরা সংগঠনের জন্য খরচ করি, জিনিয়রকে চালাই, কাউন্স করি, সব কাজ করি। কিন্তু আমি আমার পরিচয় কি, আমি এই বড়টা সৌভাগ্য। আপনারা সবাই যারা দেখা হয়েছে পদ পর্যন্ত কপাল করে, যাদের ফল করবে তারা দেখা হবে। ঠিক আছে,
আমি এই কথাটা শুনতে চাচ্ছি আপনাদের সাথে এটা রিলেটেড না আমাদের বর্তমান জেলা টেকনিক্যাল ছাত্রলীগের কমিটির বিলুপ্ত নামে করতে পারবে এই জন্য খুবই একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে কর্নারের মাধ্যমে সাংগঠনিক যে চর্চা হচ্ছে চর্চাটা ভালো দিক কিন্তু বল পদবীর মিথ্যা মানুষের মাধ্যমে যেটা আমি এখানে আসার আগে দেখেছি বিভিন্ন জায়গায় মিটিং হওয়া ভালো কিন্তু আমি চাই আমাকে এটা লাগবে না আমাকে দাও আমি ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমি উপজেলা প্রেসিডেন্ট ছিলাম আমি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমি যেগুলোতে গিয়ে পদ পেতে হবে নাও আমি দলের প্রতি অনিয়া থাকবো এই ধরনের কোনো টেন্ডেন্সি আমাদের ভিতরে থাকা দরকার আদৌ থাকা দরকার দল ছাত্রলীগ বা আমাদের বিরোধীকে ভালোবাসি আমরা ভালোবাসি ঠিক আছে তারপরে আমি বিভিন্ন প্রসঙ্গে কথা বলছি আজকে আপনাদের এখানে আমি জানতে পারলাম নোয়াখালী জেলা থেকে এবং তখন আপনারা আপনাদের ছিল তখন এই ধরনের কথা বলার আমাদের আমরা ক্লাস শুনছি ছিল আপনারা ভালোবাসতে আসছেন আর আপনারা এখন আসামের যখন আপনারা তখন আপনারা অনেক কিছু পরবর্তী প্রজন্মকে আপনারা অনেক কিছু শিখাতে পারবেন। এখন আমি আপনাদের এখানে করতে পারলাম আপনাদের বিষয় হচ্ছে ছাত্রলীগের ইতিহাস আন্দোলন এগুলো নিয়ে ছাত্রলীগ বাংলাদেশের চলতেছে এই বছরগুলো ছাত্রলীগ কিভাবে ছাত্রলীগ আমরা সবাই জানতে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর হলের সভাপতি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে ছাত্রলীগ করেছিলেন কমিটি আহ্বায়ক করেছিলেন 1958 সালে যখন আহ্বায়ক কমিটি করা হয় তখন ছাত্রলীগের অধীনে আহ্বায়ক কমিটি পরবর্তী ধীরে ধীরে অনেকে কমিটিতে এসেছেন। আমাদের বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে যারা দায়িত্ব রয়েছেন তারা হচ্ছেন প্রেসিডেন্ট হচ্ছেন আল্লাহ জয় ভাই আর সেক্রেটারি হচ্ছেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা। আমি আপনাদেরকে ভাই এবং আল্লাহ প্রথম যারা আছেন যিনি লাস্ট স্টেজে যারা আছেন আশা করি তারপর আমি আবার বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ তাহলে একটা থেকে গঠিত হওয়া ঠিক আছে না। এখন আপনারা 1941 থেকে 1952 সালে ভাষা আন্দোলন, 1964 সালে স্বাধীনতা নির্বাচন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 আন্দোলন, 1917 সবসময় নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। আমরা কয়টা টপিক পেয়েছি? 7টা টপিক পেয়েছি না? এই সবগুলোতে ডিরেক্টলি কতবার বাংলাদেশ ছাত্রলীগ জড়িত। আপনার ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কারা বঙ্গবন্ধু দিয়েছে কে দিয়েছে কে আমাদের শেখ মুজিবুর রহমান বদরুদ্দিন মোহাম্মদ এরা নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনে। আমাদের নোয়াখালীর সার্জন জহুর ঠিক আছে। তাহলে এরা সবাই ছাত্রলীগ তখন কি ছিল? কর্মী ছিল নাকি তখন বিএনপি ছিল? জামাত ইসলাম ছিল? কিছু ছিল না। তখন সংগঠন বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ভাষা আন্দোলন পাকিস্তান সরকার শেয়ার করেছিল এই দেশকে জগন্নাথ ভাষা করে রাখতে হবে। আমাদের এখানে ওয়ার্ড আওয়ামী যখন ভাষা করতে হবে তখন ওয়ার্ড আওয়ামীর সভাপতিকে হায়ার করে পেলে ওয়ার্ড আওয়ামী কি ভাষা হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামীর সভাপতিকে যদি ভাষা করে পেলে তাহলে সুন্দর করে দিলে আওয়ামী কি ভাষা হয়ে যাবে। তাহলে এখানে বিএনপি দুর্বল হয়ে গেছে। সেজন্য এই ওয়ার্ড আওয়ামীর পাওয়ার
যেমন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডেন্টের যেমন পাওয়া, তখন আমাদের বাংলাদেশ তখন ভূমিষ্ঠ হয় নাই। 1948 সালে পাকিস্তান খেয়াল করছিল একটা জাতিকে প্রত্যাশা করতে হলে, তাদেরকে নিয়োজিত রাখতে হলে তাদের ভাষা, সংস্কৃতি, তাদের সাহিত্য এগুলোর উপর আঘাত আনতে হবে। তার ওই সূত্র ধরে পাকিস্তান সরকার আমাদের যে ভাষা বাংলা ভাষার উপরে আঘাত করেছে 1948 সালের কার্যকরে। তখন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেছেন উর্দু অ্যান্ড উর্দু shall be the state language of Pakistan, মানে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানি কি ভাষা, মাতৃভাষা। তখন আমাদের কয়েকজন তরুণ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা সাথে সাথে থেকে বলে বাংলা ভাষা পাকিস্তানের তারই সাথে বাংলা ভাষা আমাদের নোয়াখালীর সালাম, তারপর বরকত, রফিক, জাব্বার, আমরা জানো অনেকেই কি শহীদ হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। তাহলে আমরা পাকিস্তান থেকে ভাষা আন্দোলনে স্বাভাবিকভাবে বিজয় অর্জন করছি না? যে আপনারা আরেকটা কথা মনে রাখা দরকার যে পৃথিবীতে বাঙালি এমন একটা রাষ্ট্র যেটা ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে। শুধু ভাষার জন্য পৃথিবীতে বাংলাদেশ আন্দোলন করতে হয়েছে, আর কোথাও আন্দোলন করা লাগে না। আমরা ছিলাম ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত। ব্রিটিশরা 1947 সালের 14 আগস্ট সেপ্টেম্বর পাকিস্তানকে 15 সেপ্টেম্বর ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়েছিল। আমরা 190 বছর ওদের জাতা কলে স্বাধীন থেকে ওদের কন্যাসাহিত্য থেকে আমরা উপমহাদেশটা ভারত আর পাকিস্তান বাংলাদেশ মিলে কি প্রথম স্বাধীনতা অর্জন করেছি। আমরা কিন্তু দুইবার স্বাধীনতা অর্জন করেছি। কয়বার? দুইবার। আমরা অনেকে জানি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি একবার। আমরা স্বাধীনতা অর্জন করেছি দুইবার। 1857 সালে যখন ওই যে বাগেরথি নদীর তীরে ফরাসি যুদ্ধের দেশের জন্য, সেটাও কিন্তু দেশের জন্য যুদ্ধটা হয়েছিল। ফরাসি না, সরি, কি বিপ্লব বলে না, না শিল্প বিপ্লব না, এই যে বিপ্লবটার মাধ্যমে আমরা ব্রিটিশ থেকে কি আলাদা হয়েছি। ব্রিটিশ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান এবং ভারতকে। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল। পরবর্তী বাংলাদেশ ছাড়া বাংলাদেশকে পাকিস্তানের সাথে ইনক্লুড করে ভারত আলাদা হয়ে যায়। পরবর্তী পুরো বিশ্ব মহলে যে বাংলাদেশ কি ধর্মীয় ভিত্তিতে, পাকিস্তান কি ধর্মীয় ভিত্তিতে শাসিত হবে নাকি তোমার জাতিগত ভিত্তিতে শাসিত হবে, সেটা চিন্তা করে ধর্মীয় ভিত্তিতে শাসিত হওয়ার ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হই। পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে পাকিস্তান আমাদেরকে বিভিন্ন মাধ্যমে কি বলে নির্যাতন নিপীড়ন শুরু করে। বাংলাদেশের সংসদের যখন ছিল সংখ্যাগরিষ্ঠতা ছিল 56.9% ছিল বেঙ্গল বাংলাদেশি, বাকি 46% ছিল পাকিস্তানি। তারপরেও সবকিছুতে পাকিস্তান আমাদেরকে শোষণ করতো। বাংলাদেশের পাট উৎপাদন হতো ঢাকার বুড়িগঙ্গা নদীর, তারপরে গোপালগঞ্জে, এই পাটগুলো পাঠানো হতো পাকিস্তানে। এই পাটগুলোর টাকা দিয়ে পাকিস্তান উন্নত করা হতো। বড় বড় হাইকোর্ট গুলো করা হতো করাচিতে, ঢাকাতে কোনো উন্নয়ন করা হতো না। তারপর বাংলাদেশের নদীর মাছ, বাংলাদেশের নদীর বাঁধ না দিয়ে বাংলাদেশের নদীর মাছ নিয়ে যেত পাকিস্তানে, কিন্তু বাংলাদেশের নদীর বাঁধ দেওয়ার কথা তারা চিন্তা করতো না। এগুলো আমি ইতিহাস থেকে বলতেছি, এগুলো আমার নিজের কথা না, আপনাদেরকে বলতেছি। যখন আপনারা যখন আমাদের জায়গায় আসবেন তখন আপনারা যেন আপনাদের ছোট ভাইদেরকে বলতে পারেন, বা নিজেরও জানা দরকার আছে। এটা অ্যাজ এ পলিটিক্যাল বিং, আপনার পলিটিক্যাল ছাড়াও এগুলো জানা দরকার। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি যুদ্ধ দেখি না, মুক্তিযুদ্ধ দেখি না, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল। আজ থেকে যখন পরবর্তী 5 প্রজন্ম, তখন তারা এটাও বলতে পারবে যে আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, এটা বলতে পারবে না। কিন্তু আমরা সেদিক থেকে গর্বিত। এই জন্য আমরা জানা দরকার, আমরা জেনে এক একজন এক একটা ইতিহাসের সাক্ষী থাকবো, পরবর্তী প্রজন্মকে বলবো। এভাবে আমরা আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে কি করবো, বাস্তবায়ন করবো, বলিষ্ঠ রাখার জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলবো। তো বাংলাদেশের উন্নয়নের সকল অগ্রগতি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তারা সবকিছু হাইকোর্ট দ্বারা সবকিছু কোথায় করতেছিল, করাচিতে করতেছিল, আর একসাথে থাকাকালে তখন করছিল দিল্লিতে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রনায়ক সফল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়তেন। ওনাকে এটা নিয়ে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন, ওনাকে ঢাকা ইউনিভার্সিটির ল থেকে বহিষ্কার করা হয়েছিল। আরেকটা কথা আপনারা জানার দরকার, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তো, এবং কি বঙ্গবন্ধু ঢাকা ইউনিভার্সিটি থেকে বঙ্গবন্ধুকে বহিষ্কার করা হয়েছিল। যে বিসি স্যার বহিষ্কার করেছিল, পরবর্তী বিসি স্যার আফসোস করেছিল যে আমরা কাকে বহিষ্কার করেছিলাম, এমন একজন তাকে। তখন তারা বুঝতে পারবে। ঠিক আছে, আপনারা আপনারা কথাগুলো একটু শুনেন। কথা বললে আমার একটু মনোযোগ দিয়ে কথা বলে আসলে আমার বলতে সমস্যা হবে, আপনারা শোনা দরকার। এগুলো আমি মনে করি একটু সামনে দিয়ে চলে আসুন, সামনে চলে আসুন। পরবর্তী বঙ্গবন্ধু সে ভাষা বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়ে টোটাল
4 বছর 14 বছর মতো জেল খাটছিলেন। কয় বছর মতো? 14 বছর মতো জেল খাটছিলেন। এর ভিতরে উনি ব্রিটিশ সরকার ক্ষমতা থাকাকালীন মাত্র 8 দিন জেল খাটছিলেন। আর বাকি 8 দিন ছাড়া তাহলে 4665 দিন উনি জেল খাটছিলেন পাকিস্তান আমলে। ব্রিটিশ সরকার আমলে খাটছিল কয়দিন? 7 দিন না 8 দিন? 8 দিন। আর টোটাল উনি 4682 দিন জেলে ছিলেন। একটা মানুষ যখন টোটাল এটার গড় হিসাব করলে প্রায় 14 বছর হয়। 14 বছর না, প্রায় 14 বছর যখন আমি আর আপনি জেলে থাকবো, তখন আমার আর আপনার দল নিয়ে বা কাজ করার কোনো মানসিকতা থাকবে? উনি জেলে থেকে রাজনৈতিক চক্রান্তেন। উনি ওনার রাজনৈতিক শিক্ষক ছিলেন সরওয়ার্দী সাহেব, A.K.M. ফজলুল হক। তারপরে ওনার রাজনৈতিক শিক্ষক ছিলেন আপনার আমাদের ওনারা ছিলেন, যারা ছিলেন ওনাদের মাধ্যমে উনি ওনাদের তৎপরতায় সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তখন ভাষা আন্দোলনের বাংলাদেশ প্রাথমিকভাবে বিজয় লাভ করেছিল। তারপরে 1954 সালে যুদ্ধফ্রন্ট গঠিত হয়েছিল। যুদ্ধফ্রন্টের ইশতেহার ছিল 21 দফা। 21 দফার ভিতরে এটাও ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন। ওই নির্বাচনে তখন আওয়ামী লীগ যুক্ত হয়েছিল। সেটা বাংলা ছিল একটা কৃষক পার্টি, শ্রমিক লীগ, তারপরে আরো বিভিন্ন নেতৃত্ব ছিল আপনার বঙ্গবন্ধু যুদ্ধফ্রন্টের সাথে থেকে। তারপর তখন আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন জয়লাভ করে, কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা নিতে তড়িঘড়ি করে। এটা নিয়ে একটা সংঘর্ষ হয়েছিল, তারা ক্ষমতা দেয় নাই। 54 যুদ্ধফ্রন্ট নির্বাচন। তারপরে আসছিল 1962 সালে শিক্ষা আন্দোলন। কিছুদিন আগে সাক্ষরতা দিবস গিয়েছিল, আপনারা জানেন। শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের গর্বিত কর্মীরা। তারপর 1966 সালের 6 দফা। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূলত করা হয়, 6 দফাকে মূলত মুক্তিযুদ্ধের এটা কি বলে যে মুক্তির সনদ করা হয়। মুক্তির সনদ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের 6 দফা। আর এই 6 দফা কিন্তু ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 6 দফার ভিতরে ছিল বাংলাদেশের জন্য আলাদা মুদ্রা, আলাদা ব্যাংক করতে হবে, পাকিস্তানের জন্য আলাদা মুদ্রা, আলাদা ব্যাংক করতে হবে, বাংলাদেশের জন্য আলাদা স্বায়ত্তশাসিত সরকার দিতে হবে, এমনকি বাংলাদেশের উন্নয়ন দেখবে কেন্দ্রীয় সরকার পাকিস্তান সরকারকে হিসাব কিতাব করে যতটুকু বাড়ছে তখন একটা নিট হিসাবটা দিবে, বাৎসরিক হিসাব। ঠিক আছে, এই 6 দফার ভিতরে এগুলো ছিল। আর এগুলোকে কিন্তু স্বাধীনতার কি মুক্তির সনদ ধরা হয়। ঠিক আছে। তারপরে 69 গণ অভ্যুত্থান। আপনারা জানেন 69 গণ অভ্যুত্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আইয়ুব খান যখন 1965 সালে মার্শাল ল শুরু করে দিয়েছে সামরিক শাসন। এই সামরিক শাসনের জাদা করে পিষ্ট হয়ে বাঙালি মানুষ যখন দিক বিদিক ছুটাছুটি করতেছিল, তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ সহচর। উনি সহ বঙ্গবন্ধু সহ ওনারা গণ অভ্যুত্থান তৈরি করেছিলেন। ওই গণ অভ্যুত্থানের 29 ফেব্রুয়ারি 1969 সালের 29 ফেব্রুয়ারি আমাদের, আপনারা এই জিনিসটা অনেকে জানেন না, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আমরা যে বঙ্গবন্ধু বলি, এই বঙ্গবন্ধু উপাধিটা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ 1969 সালের গণ অভ্যুত্থানের সময় উপাধিটা বঙ্গবন্ধুকে দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঠিক আছে। হ্যাঁ, তারপরে জাতির পিতা উপাধি দিয়েছিল আসম আব্দুর রব। তিনি তখন ডাকসুর নেত্রী ছিলেন। আমাদের লক্ষ্মীপুর বাড়ি আসম আব্দুর রব, আপনারা জানেন, অনেকে ছিলেন। তো আসম আব্দুর রব দিয়েছিল জাতির পিতা, আর তোফায়েল আহমেদ দিয়েছিল কি বঙ্গবন্ধু। আমরা এখন বঙ্গবন্ধু বলে জাতির পিতা বলি। এই দুইটা জিনিস জানা দরকার। তার সাথে বড় ব্যাপার হচ্ছে যে দুইজন উপাধিটা দিয়েছিলেন আসম আব্দুর রব বর্তমানে জীবিত আছে, তোফায়েল আহমেদও জীবিত আছে। দেখতেছেন, আমরা কিন্তু ইতিহাসের পরবর্তী প্রজন্ম। তারপরে গণ অভ্যুত্থানে সব দিক থেকে আন্দোলন শুরু হয়েছিল। গণ অভ্যুত্থানের পরবর্তী পাকিস্তান সরকার যখন চাপ করছিল, বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ করছিল, এখানে আপনারা মনে রাখা দরকার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বৈদেশিক যে সহযোগিতার দিকে ফলো করতে গেলে আপনারা যখন গণ অভ্যুত্থান শুরু হয়েছে তখন বিশ্বব্যাপী একটা আলোড়ন শুরু হয়েছিল। ইংল্যান্ডের সাংবাদিক সাইমন রিং, তারপর আমরা ভারতের বিদেশি সাংবাদিক, ভারতের সেতারা বাদক, আপনারা জানেন জর্জ হ্যারিসন একটা কনসার্ট করেছিল নিউ ইয়র্কে, কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য টাকা কালেকশন করেছিলেন। অনেক টাকা তিনি ওখানে কালেকশন করে মুক্তিযুদ্ধের দান করেছিলেন। ওনারা কিন্তু আমাদের বিশ্বব্যাপী একটা কি আমাদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সহযোগিতা করেছিল। তো গণ অভ্যুত্থানের ফলাফল ছিল এগুলা। গণ অভ্যুত্থানের ফলে যখন 70 নির্বাচন মেনে নিয়েছিল, 70 নির্বাচনের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ যে আমাদের যে আওয়ামী লীগ সরকার গঠিত, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ 166টা আসন লাভ করে। বাকি অল্প কয়টা আসন বিরোধী দল লাভ করে। সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা চূড়ান্তভাবে অর্জন করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা দিতে তড়িঘড়ি করে ক্ষমতা দিতে চায় না। মানে তারা তখনও তারা ক্ষমতা হস্তান্তর করতেছে না। বঙ্গবন্ধু দেখলেন যে এদের সাথে আর আমরা সুন্দর কথা হারিয়েতে পারা যাবে না। আমাদের আপনারা মাওলানা ভাসানীর নাম শুনেছেন? মাওলানা ভাসানী উনি ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবসময় রাজনৈতিক, মানে ওনার সামনে গেলে আপনি সবসময় রাজনৈতিক একটা গন্ধ পাবেন। টাঙ্গাইলের কাকবাড়ি নামের একটা জায়গা আছে,
উনি টাঙ্গাইলের কাকমারিতে এই 69 সালের গণ অভ্যুত্থানের আগে উনি একটা করছিলেন যে আলোচনা সম্মেলন ছিল। এখানে সম্মেলনে তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা যদি আমাদেরকে নির্বাচনে জেতার পর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তো আমি আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। পাকিস্তানকে তিনি এইভাবে অপমান করে সালাম জানিয়েছিলেন, এটাও আপনারা জানা দরকার। তিনি ছিলেন আমাদের মাওলানা ভাসানী। হ্যাঁ, তারপর যখন ওনারা ক্ষমতা হস্তান্তর করেন বঙ্গবন্ধু খেয়াল করেছিলেন, আপনারা বঙ্গবন্ধুর সে ভাষণটা তো শুনেছেন, ওই ভাষণটা উনি পরবর্তী দিয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘ 9 মাস যে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন তখন উনি বলছিলেন আমরা যুদ্ধ করতে হবে, সবাইকে বলছিল তোমরা রেডি হও। তারপরে বাংলার মানুষ বিভিন্ন বাহিনী গঠন করেছিল, আপনারা জানেন এমএলএ গঠন করেছিল মুজিব ফ্রন্ট, তারপর লিবারেশন। তারপরে আপনারা জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে, বঙ্গবীর কাদের সিদ্দিক তখন ছিল ইয়াং, মানে আমরা এখানে যতজন আছি ধরতে গেলে ওনার সামনে আমরা কিছুই না, এরকম একজন টকবগে তরুণ ছিলেন। তারপরে আপনারা ছিলেন হেমায়েত নামের একজন ব্যক্তি ছিলেন, ওনার নেতৃত্বে একটা হেমায়েত বাহিনী গঠন করা হয়েছিল। বঙ্গ ছাত্রলীগের নেতৃত্বে বিভিন্ন গেরিলা বাহিনী এবং বিভিন্ন বাহিনী গঠন করেছিল তাদের নেতৃত্বে। এমনকি আমাদের গ্রামের আমার দাদা, আপনার দাদা বা আপনার পরিচিত এরকম রিলেটিভ আত্মীয় স্বজন সবাই কিছুই জানে না, পড়তে জানে না, তারা গুলি কি ওই জিনিস তো ছিল না, কিন্তু তারা ভারতে গিয়েছিল ট্রেনিং নেওয়ার জন্য। ভারতে ট্রেনিং নিয়ে আসতে অনেকে মারা গেছে, তারপর কেউ ট্রেনিং দিতে গিয়ে মারা গেছে, ট্রেনিং দিয়ে আসছে, যুদ্ধ করছে। বঙ্গবন্ধুর এক ডাকে সবাই যখন বলেছিলেন তিনি তর্জনী আঙ্গুল দিয়ে গর্জন করেছেন তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে রেডি হও। হ্যাঁ, মনে রাখবা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। যখন বঙ্গবন্ধু বলেছিলেন এই কথা তখন আর আমার মতো আপনার মতো হাজার হাজার তরুণ ঘর ছেড়ে বের হয়ে আসছিল মুক্তির জন্য, সবাই তখন রাজপথে নেমে পড়েছিল। তখন দীর্ঘ 9 মাস 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা এখানে বসে কথা বলতেছি, ধর্ম নিয়ে আলোচনা করতেছি, আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতেছি, সম্প্রদায় নিয়ে আলোচনা করতেছি, পারিবারিক আলোচনা করতেছি, অর্থনৈতিক আলোচনা করতেছি। এখানে আমাদেরকে কোনো পুলিশ বাধা দিচ্ছে না, এখানে আমাদেরকে কোনো রাজনৈতিক আমাদের যে মানবাধিকার এটা হরণ করা হচ্ছে না। এই অধিকারগুলো আমরা কোথায় পেয়েছি আপনাদেরকে জানতে হবে। এগুলো আমরা 1971 সালে 16 ডিসেম্বর আমার আপনার ভাই বোন মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা পেয়েছি। ঠিক আছে, এখন আমি গর্ব, আপনারা গর্ব করে বলেন না, আপনারা যখন লেখেন যে ন্যাশনালিটি তখন কি লেখেন? বাংলাদেশি লেখেন না? আমরা এই ন্যাশনালিটিটা কোথায় পেয়েছি? আমরা 1971 সালে যুদ্ধের পরে পেয়েছি। এই জন্য আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা দরকার। আমি আমার পূর্ব প্রস্তুতি ছিল না, আমি বিকালে কনফার্ম শিওর হয়েছিলাম যে এখানে আসবো, না হলে আমি আর একটু পড়াশোনা করে আসা উচিত ছিল, আপনাদেরকে আরো ভালো করে বলতে পারতাম। যাই হোক, আমি উপস্থিত যা করেছি আপনাদেরকে বলেছি, আপনারা যতটুকু পারবেন এটা থেকে আপনারা যতটুকু যেগুলো দরকার এগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যখন আমি আমার কথা সংক্ষিপ্ত করবো, যখন দেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশ ছিল আপনার বিধ্বস্ত একটি কাণ্ড, বিধ্বস্ত। তখন আপনার এই যে এই ঘরটার যে অবস্থা এখন পুরোপুরি মেরামত হয় নাই, এই ঘরটা দেখলে মনে হয় যে আপনাদের কি মানে এই ঘরটা এখনো আধা কাজ বাকি আছে। তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে ধরেন একটা কালভার্ট ছিল, এদিকে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এদিকে ছিল পাকিস্তান। কালভার্টটা বাঙালি ভেঙে ফেলছে যেন পাকিস্তান যুদ্ধ করে মানে পাকিস্তানটা ওদিকে না যেতে পারে, এরকম হাজার হাজার কালভার্ট ভেঙে ফেলছিল। আমাদের এই যে মাইজদিতে সিনেমা হল আছে না, সিনেমা হলের সামনে যে স্কুলটা আছে ওখানে কালভার্ট ভেঙে ফেলছিল। সিনেমা হলে ছিল পাকিস্তানিদের আত্মা। তাহলে শ্রীপুর আমাদের স্কুলের এখানে আপনারা দেখবেন শহীদদের নাম লেখা আছে, সেখানে ছিল মুক্তি বাহিনীর পাকিস্তানি সেনাদের আড্ডা। তারপরে পিটিসি আছে না মেহেদি বাজার যাওয়ার পথে ডান পাশে, সেখানে একটা বড় দিঘি দেখবেন, ওই দিঘিতে আপনার হাজার হাজার বাঙালি লাশ দিঘি জলে ভেসেছিল, এমন অবস্থায় ছিল। এগুলো আপনার মুক্তিযুদ্ধ দলিল। চৌমনি চৌরাস্তার ওখানে পাইলট স্কুল, টেক্সটাইল স্কুল, এগুলো ছিল পাকিস্তানের কি সামরিক ঘাঁটি। এই স্কুলগুলো এই কালভার্ট গুলো ভেঙে ফেলা
আমরা যেখানে ছিলাম আমি শেষ করবো আমার সম্পূর্ণ দিয়ে। তারপর মুক্তিযুদ্ধের কি ছিল মানে আড্ডা ছিল, বাঙালিরও ইয়ে ছিল আর ইয়ে ছিল। তারপর ডিরেক্ট পাকিস্তান থেকে বিমান এসে নামটা হচ্ছে চৌমুহনী যে টেক্সটাইল কলেজ, ওখানে বিমান নামে, ঠিক আছে, গুলি ওখানে রাখছে ওরা। তো ওখানে তাদের সামরিক ঘাঁটি ছিল। তারপর থেকে যখন কালভার্ট গুলো বা এগুলো ভেঙে দেওয়া হয়েছে, তখন তারা আপনার যুদ্ধ করতে পারে না বা পারলো, তারা রণভঙ্গ দিয়েছে। রণভঙ্গ মানে হচ্ছে সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করছে, বাট বাঙালিদেরকে পাচ্ছে না, যুদ্ধ করতে পারছে না, তাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে, তাদের শীতকালে তারা শীতে অনেকজন কষ্ট পাচ্ছে, তারা রণভঙ্গ দিয়ে কেউ মারা গেছে, কেউ চলে গেছে, কেউ বাঙালির হাতে ধরা পড়ে গেছে। তো এইভাবে তারা আমাদের সাথে যুদ্ধ করেছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো বাংলাদেশ তখন কি ছিল? যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি, তার নেই কোনো টাকা পয়সা, নেই কোনো আপনার অর্থনৈতিক মনোবল, বাইরের রাষ্ট্র থেকে তেমন কোনো সাপোর্ট নাই, শুধু ইন্ডিয়া দিচ্ছে সাপোর্ট, তারপর লন্ডন দিচ্ছে আর চীন দিচ্ছে। এই চীন তেমন বেশি দেয় নাই, ইন্ডিরেক্টলি দিচ্ছে। আমেরিকা আমাদের কট্টর বিরোধী ছিল। আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিল হেনরি কিসিঞ্জার, আপনারা এটা জানা দরকার। নিয়ে আমাদেরকে অপমান করে বলেছিল যে বাংলাদেশ কি স্বাধীন হবে? বাংলাদেশ হচ্ছে একটা তলাবিহীন জুড়ি, যে জুড়িটা তলা নেই, বাংলাদেশ হচ্ছে তলাবিহীন জুড়ি, ঠিক আছে। তো ওনার মুখের চপেটাঘাত দিয়ে বাংলাদেশ দেখে যে আমরা আসলে বীরের জাতি, আমাদের সংগ্রামী জাতি, আমরা কি স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক আছে। তো এগুলোর পরবর্তী আপনারা এখন আমরা এখানে আজকে এই পর্যন্ত মানে আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এখানে এসেছি। এরপর থেকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, হ্যাঁ যুবলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেন সবসময় তৎপর। রাত 3টা বাজে আপনারা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জানেন, ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন, সেখানে রাজনৈতিক আতঙ্ক করা হয়, সবসময় সেন্ট্রাল নেতারা সেখানে থাকে। আপনারা জানেন কিছুদিন আগে যে পূর্বীকুলা বিমানবন্দর, সেখানে একটা মেয়েকে দর্শন করা হয়েছিল, দর্শন করে মেয়েটি মারা গেছে কিনা সেটা জানি না, একটা মজনু নামের একজন লোককে গ্রেফতার করেছিল। রাতে 3টা বাজে বাংলাদেশ ছাত্রলীগ খবর পেয়েছে, রাতে 3টা বাজে লেখক ভট্টাচার্য দাদা এবং আল মাহিনুর নেতৃত্বে পুরো ঢাকা ইউনিভার্সিটি গরম হয়ে হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন নেমে গেছে, ঠিক আছে। তাহলে রাত কি দিন কি বাংলাদেশ ছাত্রলীগ এগুলো চিন্তা করে না, মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষের জীবন বাজি রেখে মানুষের কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে মানুষকে স্বাধীনতা এনে দেওয়া যায়, বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকে এভাবে কাজ করে আসতেছে। আপনারা দেখেন আপনাদের এলাকার অনেকেই বিভিন্ন যারা ধার্মিক কিছু মানুষ আছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তারা ধার্মিক, কিন্তু তারা যেটা হচ্ছে তাদের ব্রড মাইন্ডের অভাব। আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যে সবসময় নামাজ কালাম করে, হ্যাঁ, বা তারা একটু মানে আল্লাহ ওয়ালা ভক্ত, এটা ভালো, কিন্তু তারা অনেক দেখা গেছে যে তারা ছাত্রলীগকে দেখতে পারে না বা আওয়ামী লীগকে দেখতে পারে না। কিন্তু যখন তাদের একটা মেয়েকে কলেজে ভর্তি করাতে হবে বা তাদের একটা ছেলের চাকরির দরকার বা তাদের একটা সাথে কোনো মারামারি হয়েছে, তখন কিন্তু তারা ছাত্রলীগের কি ছত্রছায়ায় আসতে চায়। ছাত্রলীগের তখন তারা উপকারের সময় ছাত্রলীগকে কি করে? ব্যবহার করে। তাহলে ছাত্রলীগ ওই সময় তাদেরকে উপকার করে আসে, সবসময় ছাত্রলীগ তাদের পাশে থাকে। এই জন্য আমরা যারা আছি, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে আমরা ছাত্রলীগের যে ইশতেহার, ছাত্রলীগের যে গঠনতন্ত্র, এগুলো জানাতে হবে। আমরা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কোনো স্বার্থ ছাড়া আমরা দলের জন্য কাজ করে যেতে হবে। আমরা পোস্ট পদবি যখন পাবো, সেটা কপালে থাকলে পাবো, কপালে থাকলে পাবো না। আপনারা জানেন আওয়ামী লীগ এখন বর্তমান তারা 3বার ক্ষমতা, 15 বছর মতো ক্ষমতার কাছাকাছি আসতেছে, কিন্তু সবগুলো ইউনিটের কমিটি এখনো পূর্ণাঙ্গ করা হয় না। পুরো বাংলাদেশে করা হয় নাই কেন? ছাত্রলীগ মানে জিমিয়ে পড়ছে এমন না, যারা আছে তারা বিশ্বস্ততার সাথে কাজ করতেছে, কাজ কমিটির প্রয়োজন হচ্ছে না বলে কমিটি করতেছে না, যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে অনেক জায়গায় দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে ওনার ব্যক্তিগত হস্তক্ষেপে কমিটি করা হচ্ছে। চাঁদপুরের কমিটি করা হয়েছে ওনার ব্যক্তিগত হস্তক্ষেপে, ডাক্তার দীপুমণির সাথে কোনো কথা বলে উনি ছাত্রলীগের কমিটি করেছিলেন। আমাদের ইউনিভার্সিটির কমিটি বর্তমান আছে বন্ধুর অবস্থায়, প্রেসিডেন্ট সেক্রেটারি দুটোই আছে, কিন্তু ইউনিভার্সিটিতে তাদের এখন কার্যক্রম বন্ধ। আমরা যারা আছি, আমরা কোনো পোস্ট পদবি ছাড়া আমরা ছাত্রলীগকে আমরা একত্রিত করে রেখেছি। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা নিজের পকেটে টাকা দিয়ে করি। ইউনিভার্সিটি প্রশ্ন আমাদেরকে কখনো টাকা দিতে চায় না, আমরা নিজের পকেটে টাকা দিয়ে আমরা এই ছাত্রলীগকে টিকা রাখছি। 7-8টা প্রোগ্রাম হয় ইউনিভার্সিটি থেকে, 7-8টা গ্রুপ থেকে, একটা প্রোগ্রামে খোলাপান মানে আপনার কি বলে যে ইয়ে ছাড়া যায় না, সবাই আমরা সংগঠন কি একত্রিত করে রাখছি। তাহলে এগুলো আমরা কি কোনো পোস্ট পদবি পাবো এই আশায়। আমি ইউনিভার্সিটি গেছি 4 বছরের জন্য, আমি মাস্টার্স করতে 5 বছর, আমি আমার ইউনিভার্সিটি 3 বছর চলতেছে, আমি থাকবার কয় বছর? 2 বছর। তাহলে যদি আমি এখন যদি পদ না পাই, আমি যদি এখন যদি না তাহলে হতে পারি, তাহলে আমি কখন হবো? কিন্তু ওই জিনিসটা আমরা কেউ মাথায় রাখি না। আমরা যেখানে যাবো, আমি কলেজ লাইফে যখন স্কুল লাইফে কলেজ লাইফে রাজনীতি করে গেছি, আপনারা এখন করতেছেন,
যখন ইউনিভার্সিটি যাবেন তখন রাজনৈতিক দলের জন্য করে যাবেন, কপালে থাকলে পদ পদবি পাবেন, না থাকলে পরবর্তী যখন আপনারা চাকরি লেভেলে যাবেন, জব লেভেলে যাবেন, তখন আপনারা তখন দলের জন্য কাজ করে যাবেন, ঠিক আছে, কোনো স্বার্থ ছাড়া। তো আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলেছি, আমি কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মতো এখন শিক্ষার্থী, আর আপনাদের জন্য সবসময় শুভকামনা হলো। লাস্ট যে কথাটা বলবো, আমি সত্যি খুব মুগ্ধ আপনাদের এই উদ্যোগটা দেখে। বিসি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাদের আবুল মিয়া আঙ্কেলকে ধন্যবাদ জানাই, তার পাশাপাশি যুবলীগের যে নেতা আমাদের আকবর ভাই, ছাত্রলীগ নেতা আকবর ভাই সহ আপনারা যারা আছেন, তাদের এই প্রচেষ্টা। আমি আসলে আমরা তো ধরেন ইউনিভার্সিটিতে থাকাকালীন বিভিন্ন রাজনীতি, অন্তত জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে রিলেটেড বোধহয় কোন স্টাইলের রাজনীতি হয় ওটা জানি, কোন ইউনিয়নের কি ধরনের রাজনীতি চলে ওটা জানি, কিন্তু আপনাদের এই একটা শুভ বুদ্ধি, এই একটা শুভ উদ্যোগ, এই একটা সুন্দর পলিটিক্যাল ক্লাস, রাজনৈতিক চর্চা, এটা সত্যি মানে খুবই মানে মুগ্ধকর বিষয়। সেজন্য আমি আমার বাড়ি থেকে এখানে আমি আমার সাথে করে আমার ভাই সহ ফুয়াদ ভাই সহ আমি আসছি যে আপনাদের সাথে আমার আসলে থাকা দরকার একদিন, এই জন্য আসছি। আপনাদের এটা অব্যাহত থাকুক, আপনারা এর মাধ্যমে শিক্ষা অর্জন করুন, তারপরে পরবর্তীকে শিক্ষা দিন, আর আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শাহজাহান সুলতান ভাইকে আমাদেরকে অনেক সুন্দর কথা বলার জন্য, অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। অনেক কথা বলছে, হয়তো আমরা এগুলো জানিও না, আজকে জানি। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ ভাই। সভাপতি সুন্দরপুর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ভাই, আরো কিছু আছেন সুন্দরপুর সম্মানিত সভাপতি আবুল ভাই, আবুল কাকা, আরো বুঝছেন যুবলীগ সোহেল মোল্লা, আমার সিনিয়র ছোট ভাই আকবর মঞ্জু, আর ছোট ভাই আকবর, তারপরে রুবেল, সিজান, নামদান না যারা অনেকে, আরো এখানে আমরা এখানে আসছি শিখবার জন্য, রাজনীতি কিভাবে করতে হবে, বক্তব্য কেন দিতে হয়, এগুলো শিখবার জন্য। শিখার কোনো বয়স লাগে না, শিখার কোনো শেষ নাই। একটা কথা আমরা সবসময় স্মরণ রাখবেন, একবার না পারলে দেখো শতবার, পারিব না এই কথাটাই বলিও না। আমরা আসছি শিখবার জন্য। স্কুলে যেমন ছাত্ররা লেখাপড়া করে ভালো রেজাল্টের জন্য লেখাপড়া করে, তারা যেন ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য সবাই চেষ্টা করে। আমরা এখানে আসছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যারা ভালো বক্তব্য দেয়, আমাদের নেতারা ওদিন বলি যারা ভালো বক্তব্য দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা যারা বক্তব্য দিই, আমরা ভালো যেন রেজাল্ট করতে পারি, এগুলো আমরা মাথায় রাখি আমরা বক্তব্য দিব। আমরা আমার ছোট ভাই আগে যে বক্তব্য দিল, উনি ইতিহাস সম্বন্ধে অনেক কথা বলে গেছে। আমি গর্বিত। আমি কেন গর্বিত? আমি ছাত্রলীগ করি, আমি যুবলীগ করি, আমি আওয়ামী লীগ করি। এশিয়ার বৃহত্তর দল বাংলাদেশ না, এশিয়ার বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই দল করি আমি। আমি ঢাকা জেলে আমি বাংলাদেশ ছাত্রলীগের একটা মেম্বার, একটা সদস্য, আমি যুবলীগের। এটা আমার একটা গর্ব। এই গর্বকে আমি বলতে পারি, আমরা এই গর্বতে এই রাজনীতি করি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ এসকেএস ময়দানে একটা ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। ওই ভাষণটাকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, আমাদের নেতার বক্তব্যটাকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। তাই আমরা এখানে যে পলিটিক্স ক্লাস চলতেছে, এটাকে আমরা সুন্দরভাবে চালা নিব। আর চতুর্থ দিন চলতেছে, সামনের দিনগুলোতে যেন ছাড় নিতে পারি সে আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হানিফ ভাইকে। আমাদের ছোট ভাই ছাত্রলীগের 3-4টা কর্মী পরে আসছে, ওদের একটু পরিচয় দিলে ভালো হতো। নুরুদ্দিন, তাহলে পরিচয় দিতে হয়। পরিচয় কি করা হলো? আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10 পড়ি, বিজ্ঞান শাখাতে।
নাম বলো। নাম হচ্ছে মোহাম্মদ নুরুদ্দিন। বাবার নাম, বাপের নাম আব্দুল্লাহ মেহের উচ্চ বিদ্যালয়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কদরাদির বাড়ি। 2 নং সুন্দরপুর 1 নং ওয়ার্ড, বাংলাদেশ ছাত্রলীগ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পরিচয় দিবেন নাহিদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ, আমি ক্লাস 9 পড়ি। বিজ্ঞান শাখাতে আব্দুল্লাহ মিয়ান হাই স্কুল, বাড়ি সেন্টার মার্কেট। আমি 2 নং সুন্দরপুর আমার বাড়ির নাম জারিদার বাড়ি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা জয় আস্তে আস্তে পরিচয়টা দিয়ে আমি ওয়ার্ডের 3 নং ওয়ার্ড ছাত্রলীগের সংগঠনের সম্পাদক এবং আশা করছি ওয়ার্ড যুবলীগের এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ঠিক আছে। তারপর মিঠুন 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 এই মিঠুন আছে, মিঠুন শুধু নাম দিবি, ইয়ে করবি, নাম দিবি, বাড়ি কোন এটা করবি। খাড়া 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 শুধু নাম বলবি আর হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ করবি। হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমি 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ। ধন্যবাদ। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমার নাম ইকরাত হোসেন রাহিব। আমি কবিরাট গভর্নমেন্ট কলেজে বিবিএ স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমার বাড়ি 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড, পূর্বদুর্গ আব্দুল মিয়াজি বাড়ি। আশা করি আমি আজ প্রথম আপনাদের এই শিক্ষণীয় ইয়াতে আসলাম। আমার থেকে অনেক ভালো লাগছে। আমি অনেক কিছু জানতে পারছি। আসলে আমি পড়ালেখা করিও এত কিছু জানি নাই। যতক্ষণ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ছাত্রলীগ নেতা বাইনাম সুলতান আহমেদ শাহজাহান, ওনার থেকে আমি জানতে পেরেছি। এটা আমি খুব গর্বিত। আসলে বাংলাদেশ ছাত্রলীগ আমি শুনেছি এবং আমি জানিছি। আমি রাজনীতিকে অতটা জড়িত না। আসলে আমি পড়ালেখা করি আর বেসিক্যালি আমি ঢাকায় থাকি, একটু কাজ কাম করি না, এমনি ঢাকায় থাকি আর নর্থে পড়ালেখা করি। এই জন্য পলিটিক্যালে আমি আসি না। আশা করি আজকের এই ইয়াতে এসে, আমাদের আপনাদের এই মিটিং এ এসে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। আমি বলবো এটাই, ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে চেষ্টা করব এই পলিটিক্যালে আসার জন্য এবং আপনাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। এই বলে আমি আমার এই ছোট বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমার অন্তঃস্থ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পরিচয়টা দাও তুমি, পরিচয় দাও না, শুধু নামটা কইবা, ইয়া কইবা। যাই হোক, এবার আমি যুবলীগ থেকে আছে এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন সাবেক স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পূর্ববঙ্গীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, বর্তমান 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আমার সহযোদ্ধা আকবর ভাই। রাজনৈতিক চর্চা ক্লাস অনুষ্ঠান চলমান। আজকে সবার সম্মানিত সভাপতি, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক, সাবেক 2 নং ওয়ার্ড পশ্চিম বাজুগা ওয়ার্ডের ইউপি মেম্বার এলাহিনাজ মাসুম, উপস্থিত 2 নং সুন্দরপুর
সাংগঠনিক একের আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের আবুল মিয়া, উপস্থিত সাবেক ছাত্র নেতা আমার রাজনীতিক গুরু আকবর হোসেন আকবর ভাই, উপস্থিত ইউনিয়ন যুবলীগের পদ প্রত্যাশী ইব্রাহিম সোহেল মোল্লা ভাই, উপস্থিত সাবেক ইউপি মেম্বার, সাবেক মহিলা মেম্বার প্রতিনিধি বাদশা কাকা, উপস্থিত পশ্চিম রাজুকা ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ ভাই, উপস্থিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র আমার সহযোদ্ধা ছাত্রলীগের শাহজাহান ভাই, উপস্থিত আমার আরো সহযোদ্ধা মিঠু, আমার স্নেহের ছোট ভাই মারুফ সহ